ওহ, অবশেষে কলকাতা তাদের প্রথম জয়টা পেয়ে গেল। যাক, অন্তত কলকাতা দর্শকরা তো একটু হলেও খুশির মুহূর্ত পেয়েছে। না হলে কলকাতা যেভাবে তাদের রেকর্ড গড়তে চাইছিল, কি জানি কি যেন হারের একটা রেকর্ড করতে চাইছিল, আমার তো মনে হচ্ছিল যে এরা মুম্বাইয়ের রেকর্ড বোধহয় ভেঙে দেবে। মুম্বাইয়ের ওরকম টানা 5-6টা ম্যাচ হারার রেকর্ড রয়েছে আইপিএলের ইতিহাসে। তো আমার তো মনে হচ্ছে যে এরা একটা নতুন রেকর্ড করতে যাচ্ছে, হারের রেকর্ড। তো যাই হোক, অবশেষে কলকাতা এবছরের প্রথম জয়ের স্বাদটা পেল। তো এটা খুবই ভালো খবর, একটা শুভ সংকেত কলকাতার জন্য। তো ঠিক আছে, খুবই ভালো। কিন্তু ম্যাচটা যে তারা একদম 100% বিশাল কিছু করেছে এরকম কোনো ব্যাপার না। কিন্তু জিত তো জিত হয় ভাই। কলকাতা দেখিয়ে দিল যে ওই 2 পয়েন্টের জন্য ভাই কতটা পরিশ্রম করতে হয়, কতটা খাটনি। 2 পয়েন্ট, কিন্তু এর জন্য যে কতটা ধৈর্য কষ্ট থাকে সেটা কলকাতা আজকে দেখিয়ে দিল। চলো ম্যাচের যদি সংক্ষেপে আসি, সারসংক্ষেপ বিবরণে, তো প্রথমেই তোমার আগে ব্যাট করতে আসে রাজস্থান। রাজস্থান আগে ব্যাট করতে এসে শুরুটা তারা যেভাবে বিধ্বংসী ব্যাট করে আর কি, সেরকমভাবে না করলেও শুরুটা তাদের ভালোই হয়েছে। কারণ জয়সওয়াল, বৈভব দুজনেই রান করেছে ভাই। বরাবরই রাজস্থান হচ্ছে ওপেনার, অত্যন্ত ওপেনার নির্ভরশীল। বৈভব তো একতরফা করে দেয় ম্যাচ। তো আজকের এই যেহেতু ম্যাচটা কলকাতার বিরুদ্ধে বৈভবও ভালো খেলেছে, কিন্তু অতটা বিধ্বংসী অত বড় স্কোর করেনি। তো যাই হোক, বৈভব করেছে তোমার 46 রান 28 বলে। দেখো, 28 বলে 46 রান অন্যান্য ব্যাটারটা করলে আমরা বিশাল কিছু বলি, কিন্তু বৈভব এমন একটা স্টেটমেন্ট দিয়ে গেছে যে এটা তার কাছে একটা নর্মাল বলে মানে আমাদের কাছে মনে হচ্ছে না, এটা তার রেপুটেশন হিসাবে যেন একটা নর্মাল, এই আর কি। তো 46 রান করেছে 28 বলে, 6টা 4 মেরেছে, দুটো ইয়ে, হ্যাঁ 6টা 4 মেরেছে আর দুটো 6 মেরেছে। 164+ স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে। অন্যদিকে জাসওয়াল হচ্ছে তোমার 39 রান করেছে 29 বলে, 4টে 4 মেরেছে, দুটো 6 মেরেছে, 134+ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। আর আর কেউ 20+ রান করেন, ঠিক আছে। এই দৌলতে আর সবাই টেনে ঘুষে ওই যে 12-15 এরকম আর কি, কেউ 20+এ যেতে পারেনি। তোমার মিডিল অর্ডারে তো সিমরান হেডমায়ার ভাই মারতেই পারেনি। ওফ, বরুণ বরুণ চক্রবর্তীর আসল ভেলকি, আসল রূপটা আজকে দেখালো। বরুণ ফর্মে থাকাটা যে কতটা দরকার, কতটা ইম্পর্টেন্ট কলকাতার জন্য, সেটা ভাই আজকে নতুন করে আর একবার প্রমাণিত হওয়ার কিছু না, এর আগে অনেক ম্যাচ তারা দিয়েছে। তো আরও আরও একবার তারা প্রমাণ করে দিল যে তা সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী হচ্ছে কোর। এই টিমের না মেন যে মেরুদণ্ড সেটা হচ্ছে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী। এরা যদি ফর্মে না থাকে ভাই, এই টিম ভালো কিছু করতে পারে না। তার একটা মানে উপযুক্ত উদাহরণ আমাদের সামনে দিয়ে গেল, ঠিক আছে। এই জন্য তো 7টা ম্যাচ খেলে তাদেরকে তোমার ছটা ম্যাচ হারতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই, জানি একটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে, 5টা হেরেছে। তো যাই হোক, ওই খেলাটা হলেও তারা হারতো, এই হচ্ছে ব্যাপার। তো তারা 20 ওভারের শেষে স্কোর করেছে 155, 9 উইকেট হারিয়ে। এখানে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী পুরো একদম ওদের অবস্থা খারাপ করে দিয়েছে। বরুণ এখানে তোমার কি বলবো, বরুণ চক্রবর্তী এখানে উইকেট নিয়েছে, ওয়েট, বরুণ তোমার 3টে উইকেট নিয়েছে সম্ভবত, হ্যাঁ। বরুণ চক্রবর্তী 3টে উইকেট নিয়েছে 4 ওভার করে, ভাবতে পারছো? মাত্র 14 রান দিয়েছে, 13টা ডট বল করেছে সে। মানে কি পরিমাণে এখানে একটা পজিটিভ বিষয় কি জানো তো ভাই, খেলাটা প্রথমত দিনের বেলা হচ্ছে, হ্যাঁ, গরম, ঠিক আছে, হার্ড উইকেট, তো স্পিনারদের জন্য উপযুক্ত পরিবেশ দিনের বেলা খেলা হলে। আর এটা একটা ভালো সুযোগ ছিল স্পিনারদের কামব্যাক করার দিন, ঠিক আছে। তারা ফর্মে ছিল না, এটা একটা সুযোগ ছিল তাদের ফর্মে ফেরার। তো সেই সুযোগটা সম্পূর্ণভাবে ভালোভাবে কাজে লাগিয়েছে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন। মোটামুটি গেমটাতে পুরো স্পিনারের দিন ছিল, অপোজিট সাইডেও তাই জাদেজা ভালো করেছে। যাই হোক, বরুণ হচ্ছে 3টে উইকেট নেয় 4 ওভার করে 14 রান দিয়ে তোমার। আর ক্যামেরন গ্রিন হচ্ছে তোমার 2 ওভার করেছে, উদম মার খেয়েছে, 27 রান দিয়েছে। ওইদিকে তোমার, হ্যাঁ, সুনীল নারিন কী করেছে, 4 ওভার করে 26 রান দিয়ে 2 উইকেট পেয়েছে। তো এটাও একটা খুব ভালো। কার্তিক ত্যাগী 4 ওভার করে 22 রান দিয়ে 3টে উইকেট পেয়েছে। মানে বুঝতে পারছো, বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো করেছে। তো এই হচ্ছে ব্যাপার, 20 ওভারের শেষে তারা 9 উইকেট হারিয়ে 155 রান করে। মিডিল অর্ডারে ভাই দেখো, পাওয়ার প্লেটা তারা খুব একটা খারাপ করেনি, ওপেনার দুজন ভালো খেলেছে। তারপরে যেই স্পিনার এসেছে, ব্যাস খেলাটা ওখান থেকেই ঘুরে গেছে। মিডিল অর্ডারে তোমার সিমরান হেডমায়ার তো ভাই মারতেই পারেনি। সিমরান হেডমায়ার কি করেছে দেখবে, সিমরান হেডমায়ার হচ্ছে তোমার সূর্যবংশী হেডমায়ার হচ্ছে 18 বলে 15 রান করেছে, ভাবতে পারছো? 100 নিচে স্ট্রাইক রেটে ব্যাট করেছে সে, মানে মারতেই পারেনি।
হ্যাঁ, পারাগও তোমার 14 বলে, রিয়ান পারাগ 14 বলে 12 রান করেছে। সব কটারই অবস্থা খারাপ। স্পিনার যেই এসেছে ম্যাচ পুরো ঘুরে গেছে। যাই হোক, তারা 155 রান করে 9 উইকেট হারিয়ে 20 ওভার শেষে। তারপরে তোমার কলকাতা সেকেন্ড ব্যাট করতে এসে তোমার শুরুটা মানে যে আমাদের যেমনটা আর কি সচরাচর দেখে আসছি, যেমনটা প্রত্যাশিত, খারাপ হবে তো সেরকমই হয়েছে। পিচ ওই অবস্থা, মানে বুঝতে পারছো কলকাতা কী হাল হবে। আজকের অন্তত রাহানের ভালো কিছু করা উচিত ছিল। আজকের পিচটা তো তার উপযুক্ত পিচ, সে একজন টেস্ট প্লেয়ার। রাহানে আমার টেস্টে নিয়ে কোনো সন্দেহ নেই। তো আজকের পিচে অন্তত তাকে তো কোনো রানিং খেলার বিশাল স্ট্রাইক রেটে খেলতে হবে এরকম কোনো ব্যাপার না। তাহলে আজকের ম্যাচটা অন্তত তার খেলা উচিত ছিল। সচরাচর আমরা যা দেখে আসছি, তোমার পাওয়ার প্লেতে টপ অর্ডারের অবস্থা খারাপ হয়ে যায় ওপেনারে কলকাতার, ঠিক সেটা এই ম্যাচেও হয়েছে। দুজনেই ভাই 0 করে, টিম শেপার্ড আর আজিঙ্কা রাহানে দুজনেই 0 করে আউট হয়ে যায়। তোমার রঘুবংশী তেমন কিছু করতে পারে না, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নেমেছে। তো ওদিকে ক্যামেরন গ্রিন হচ্ছে 13 বলে 27 রান করে একটা ভালো স্কোর করেছে। কম বলে তোমার 4টে 4 মেরেছে, একটা 6 মেরেছে, 207 প্লাস স্ট্রাইক রেটে সে ব্যাট করে। রহন পাওয়েল হচ্ছে তোমার 20 বলে 23 রান করেছে, তোমার 2টো 4 মেরেছে, একটা 6 মেরেছে। রিঙ্কু সিং কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট নক খেলেছে ভাই, কারণ তার জন্য এটা দরকার ছিল। রিঙ্কু সিংয়ের জন্য এটা খুবই দরকার ছিল। এবছরে আইপিএলে সে টোটালি তেমন কিছু করতেই পারেনি। তো এটা একটা তার জন্য খুব বড় অপরচুনিটি ছিল এবং সেটা সে কাজে লাগিয়েছে। 34 বলে 53 রান করেছে, 5টা 4 এবং 2টো 6 মেরেছে, 155 প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সবচেয়ে বড় কথা, তার এই ইনিংসটা, তার এই সুন্দর যে নকটা আর কি, এটা টিমের জেতার জন্য উপযুক্ত হয়েছে, মানে টিমের জেতার দিকে গিয়েছে। এই জন্যই এটা মানে সবার কাছে প্রাধান্য পাবে। যাই হোক, নট আউট ছিল সে। তারপরে তোমার রমনদীপ সিংকে একদম ড্রপ করা উচিত ভাই, সে তো কিছুই করে না। সে শুধু মানে তার যে কী অবদান আমরা কিছু বুঝতে পারি না। না করে বল তো দেয় না, আর ফিল্ডিংয়ে শুধু ওই একটা দুটো ক্যাচ ফাঁদে দিতে পারে, আর কিছুই না। টোটালি ব্যাটে তো কোনোদিন রানিং করে না। অনুকূল রয় কিন্তু একটা ভালো খেলেছে ভাই। অনুকূল রয় 16 বলে হচ্ছে 29 রান করেছে, একটা 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 হচ্ছে 6 মেরেছে, সরি একটা 4 মেরেছে, 2টো 6 মেরেছে, 181 প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছে। ভাবতে পারছো এই পিচে অনুকূল রয় কিন্তু খুবই ভালো একটা নক খেলেছে। সে কিন্তু রিঙ্কু সিংয়ের উপরে পুরো প্রেশারটা যেতে দেয়নি, সেও কিন্তু ব্যাট চালিয়ে খেলেছে। ঠিক আছে, স্ট্রাইক রেট যথেষ্ট হাই রেখেছে। এতে করে রিঙ্কু সিংয়েরও একটু সুবিধা হয়েছে, যেহেতু রিঙ্কু ফর্মে ছিল না। তো ওয়েল ডান অনুকূল রয়, 29 রান করেছে। বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি দেখি তো তোমার এখানে জাদেজা স্পিনারের দিন বুঝতেই পারছো। রবীন্দ্র জাদেজা 3 ওভার করে হচ্ছে 8 রান দিয়েছে। 3 ওভার করে 8 রান দিয়ে 2টো উইকেট পেয়েছে, অথচ আর 1 ওভার তাকে করানো হয়নি। কি অদ্ভুত রে ভাই। যাই হোক, 3 ওভার করে 8 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে রবীন্দ্র জাদেজা। আরেকটা ওভার তাকে করানো উচিত ছিল, এই হচ্ছে ব্যাপার। আর আর তেমন কিছু করতে পারেনি। কলকাতা হচ্ছে 6 উইকেট হারিয়ে 19 ওভার 4 বল থাকতে 161 রান করে ফেলে। তার মানে তারা বুঝতে পারছো রানটা চেস করে ফেলে 6 উইকেট হারিয়েও। 19 ওভার 4 বলে, ভাবতে পারছো 2 বল থাকতে, অর্থাৎ কলকাতা 4 উইকেটে ম্যাচটা জিতে যায়। এই হচ্ছে ম্যাচের সারাংশ। এবার যদি বলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট, এই ম্যাচের ভাই টার্নিং পয়েন্ট হচ্ছে আমার কাছে অবশ্যই ভাবে রিঙ্কু সিংয়ের ওই ক্যাচটা ছাড়া। রিঙ্কু সিং যখন 8 রানে ব্যাট করছে তখন তার একটা ক্যাচ ড্রপ করে দেয়। কে করেছে? নান্দ্রে বার্গার একটা ক্যাচ ড্রপ করে দেয়। তখন রিঙ্কু ব্যাট করছে মাত্র 8 রানে, ভাবতে পারছো 8 রান থেকে সে কোথায় 53 রানে চলে গেছে এবং এক টিমের উইনিংয়ে স্কোর করে দিয়েছে সে। তো ওই আউটটা যদি হয়ে যেত, রিঙ্কুর ক্যাচটা হয়ে যেত, তাহলে ভাই ম্যাচটা রাজস্থান জিতে যেতেই পারতো। হ্যাঁ, নিচে তোমার সুনীল নারিন ছিল, এখন পর্যন্ত ব্যাট করতে আসেনি, কিন্তু সুনীল নারিন কি জানো তো, সুনীল নারিন হয়তো ওপেন করে তোমার একটা ভালো নক খেলে দেয়, অল্প বলে ভালো বেশি রান করে দেয়, কিন্তু ওরকম শেষে এসে মিডল অর্ডার বা শেষের দিকে এসে না ফিনিশিংটা তার কাছ থেকে অত আশা করা যায় না, কারণ তাকে বিপরীত টিম প্ল্যানিং করে অনায়াসে আউট করতে পারে। ঠিক আছে, তার ফিনিশিং যে সে ম্যাচ জিতিয়ে দিবে এটা খুব একটা হওয়া সম্ভব না। বিপরীত টিম ঠিক প্ল্যানিং করে তাকে আউট করতে সক্ষম হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, টার্নিং পয়েন্ট হচ্ছে ওই ক্যাচটা হয়ে গেলে রাজস্থান ম্যাচটা জিতে যেতেই পারতো। এই অল্প রানেও গড়িয়ে কলকাতা জিতেছে, ওটা ইম্পর্টেন্ট নয়, জিতেছে ভাই এটা খুব বড় কথা। অন্তত তারা তো জেতার 7টা পেলো এবছরে আইপিএলে, এই হচ্ছে ব্যাপার। আর ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে একদম
নো ডাউট এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে তোমার বরুণ চক্রবর্তী। শুধুমাত্র শুধুমাত্র 3টে উইকেট পেয়েছে 4 ওভার করে, কত রান দিয়ে? 14 রান দিয়ে 13টা ডট বল করেছে, ভাবতে পারছো? তো এটা খুবই ভালো খবর যে বরুণ ফর্মে ফিরেছে। বরুণের কি কলকাতার জন্য খুবই প্রয়োজন, সেটা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই কলকাতা তাদের প্রথম জয়টা পেয়ে গেল 2026 সালের আইপিএলে। আশা করছি সামনে কলকাতা আরও জিতবে যদি বরুণ আর সুনীল নারিন এরকম ফর্মে থাকে। আর এটা একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে, যেহেতু দিনের বেলায় খেলা হয়েছে। আর দিনের বেলায় খেলা হলে আর কলকাতার কাছে স্পিন ডিপার্টমেন্ট খারাপ নয়, ভালো থাকে, তারা ফর্মে নিয়ে আলাদা কথা, কিন্তু কলকাতার কাছে স্পিন ডিপার্টমেন্ট বরাবরই ভালো থাকে। এবার দেখো তাদের কাছে এমন ডিপার্টমেন্ট, এই স্পিন ডিপার্টমেন্টে এমন প্লেয়াররা থাকে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন, মানে সুনীল নারিনের কথা বললে ইন্টারন্যাশনালের বিভিন্ন লিগে খেলে এক্সপিরিয়েন্সে ভরপুর। আর বরুণ চক্রবর্তীর কথা বলে, সে তো টি-20 নাম্বার 1 বলার, ইন্টারন্যাশনালের মানে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স তার কাছে একদম ভরে ভরে রয়েছে। তো সব দিক থেকে দেখলে স্পিনার ডিপার্টমেন্ট কলকাতার জন্য একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে বরাবরই। তাদের ফর্মে আসাটা একটা পজিটিভ বিষয়। আশা করছি এরা এখান থেকে মানে অনেকটাই কনফিডেন্স পাবে এবং সামনের ম্যাচগুলো ভালো করবে। তো এই ছিল আজকের ম্যাচে আলোচনা। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।